পরদিন সকালে দেখা গেল সেই পুরনো পালকিটা উধাও। তার জায়গায় জায়গায় বেশ বড় সড়ো একটা পালকি, তার সারা গায়ে রূপোর কাজ করা, ঝকঝকে তকতকে ব্যাপার। আর নতুন বেলগাছের ওপর রীতিমতো একটা বড় সড়ো ঘর, বর্মার সেগুন কাঠ দিয়ে তৈরি। এক রাতের মধ্যে এমন দুটো ঘটনা নিঃশব্দে ঘটে গেল, কেউ টের পেল না। একদিন দুদিন করে 5 দিন পার হয়ে গেল, কিন্তু ব্রহ্মদৈত্য দাদা ফকিরালালের সঙ্গে দেখা করলেন না। তিনি চিঠিটা পেলেন কিনা সেটাও বোঝা গেল না। বাবা আর কাকা উদ্বিগ্ন হয়ে পড়লেন। ফকিরলাল ওজার মন্ত্রের সাহায্যে তারা দুই ওস্তাদ বেগার ভূতকে আনিয়ে ব্রহ্মদৈত্য দাদার খবর নিতে পাঠালেন। তোমরা যাও, খুঁজে নিয়ে আসো ব্রহ্মদৈত্য দাদা কোথায় আছে। আচ্ছা, আপনারা কি জানেন মানুষের বিয়েতে কি খাওয়ানো হয়? যদিও এই উত্তরটা সকলেই দিতে পারবেন, কিন্তু আপনারা কি জানেন যখন ভূতেদের বিয়ে হয় সেই বিয়েতে কারা কারা নিমন্ত্রণ পায় এবং কারা কারা কি কি গিফট নিয়ে আসে, কি কি খাওয়া দাওয়া হয় সেটা কি জানেন? আজকে জানতে পারবেন, কারণ আজ আমরা এনেছি 1000 সাবস্ক্রাইবার সেলিব্রেশন এপিসোড। আপনাদের ভালোবাসাতেই আজ আমরা এই জায়গায় আসতে পেরেছি। তাই আজকের গল্পে ভয়ের পাশাপাশি আছে অনেক মজা, অনেক হাসির মোড়। তাহলে আর দেরি কেন? আলো নিভিয়ে দিন আর হেডফোনটা কানে পরে নিন আর প্রস্তুত হয়ে যান, কারণ এখনই শুরু হচ্ছে আমাদের বিশেষ গল্প, যেখানে ভয়ও আছে, আনন্দও আছে, আর সবচেয়ে বড় কথা আপনারাই আছেন আমাদের সাথে। আর একটা কথা, যারা যারা এখনো পর্যন্ত আমাদের মেম্বারশিপটা নেননি তারা অবশ্যই জয়েন বাটনে ক্লিক করে আপনাদের মেম্বারশিপটা অন্তত নেবেন। আর অবশ্যই অবশ্যই ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না, কারণ তোমাদের একটা হাইপ ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। ভালো লেগেছে, খারাপ লেগেছে, যাই লেগে থাকুক না কেন কমেন্ট করে জানান, আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ডিসেম্বর মানেই বিয়ের মরশুম, আর চারিদিকে আলো, হাসি আর আনন্দ। আর আজ সেই আনন্দে একটু ভয়ের ছোঁয়া। তোমরা পোস্টটা দেখেই বুঝতে পারছো আজকে কি আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, পেতনি আর ভূতের গায়ে হলুদ মিটে গেছে, এখন বিয়ের পালা। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এই ভয়াল শুভেচ্ছায়। আর আপনাদের সকলকে নেমন্তন্ন করছি আজকে ব্রহ্মদৈত্যী দাদার বরযাত্রী হওয়ার জন্য। খাবেন? এখানে অনেক ধরনের খাবার আছে। কি খাবার আছে এখন বললে আপনারা গল্প ছেড়ে পালিয়ে যাবেন, তাই শুনুন। আর নাচবেন অশরীরী ডিজের তালে। তাহলে তৈরি তো? চলুন আজকে রাতটা হোক একটু অন্যরকম, যেখানে বিয়ের আলোয় মিশে থাকবে একটুখানি ছায়া, কারণ আজ রাতে ভূত প্রেমে পড়ছে। আর হ্যাঁ, আর একটা কথা, আপনারা বিয়ে বাড়ি গেলে যেমন এ ওকে পছন্দ করে যে নাম্বার চান না, খবরদার এই বরযাত্রী গিয়ে খবরদার কারো নাম্বার চাইবেন না, তাহলে আর এই মানে বুঝে নেন, তাহলে আর এখানে আর ফিরে আসতে হবে না। কারণ যারই নাম্বার চাইবেন সেই হয়তো কেউ রেল লাইনে কাটা পড়ে মরেছে, কেউ হয়তো গলায় দড়ি দিয়ে মরেছে, কেউ পেতনি, শাকচুন্নি, ডাকিনি, ডাইনি আরও যেসব আছে, দয়া করে নাম্বার চাইবেন না। নমস্কার, আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি। বাংলার গ্রাম, বাংলার রাত, আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয়। ভয় পেতে পারেন, কিন্তু বিশ্বাস করবেন না। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক হিমানীশ গোস্বামীর কলমে ব্রহ্মদৈত্য দাদার গল্প। তাহলে শুরু হচ্ছে ব্রহ্মদৈত্য দাদার গল্প। আমাদের রতন দিয়ার বাড়ির ওই বড় বেলগাছের ব্রহ্মদৈত্য দাদা
আজকাল কথা বিশেষ বলে না, খাওয়া দাওয়ার ব্যাপারেও উদাসীন। আমার ঠাকুরদার সময় থেকেই উনি আছেন, আর প্রতি শনিবারই আমাদের বাড়িতে থাকতো তার নিমন্ত্রণ। আমার মা ওর জন্য শাস্তিক রান্না করে খাওয়াতেন, যেমন আলু ভাজা, কচুর দম, ঘিয়ে ভাজা, লুচি, ক্ষীর, দই, সন্দেশ। এইসব ব্রহ্মদৈত্য দাদার বিশেষ প্রিয় খাদ্য ছিল। সাধারণত এবং নিচু শ্রেণীর ভূত পেতনি ও শাকচুন্নিরা খেত, যা আমাদের কাছে একেবারেই অখাদ্য, যেমন মাকড়সার কালো কালো রস, আলু কাদার চচ্চড়ি। এটা শাকচুন্নিদের কাছে বেশ ভারী প্রিয় একটি খাবার। সঙ্গে আবার আলু পচা হলে ভালোই হয়, না হলেও চলে, কিন্তু কাদা পচা হওয়া চাই। আজকাল শুনি কিছু কিছু আধুনিক ভূত পুরনো খাদ্য বাদ দিয়ে মানুষদের প্রিয় রসগোল্লা, কাঁচাগোল্লা, জিলিপি ও ঘি দেওয়া খিচুড়ি খায়। কিন্তু আমি যখনকার কথা বলছি, তখন ভূতেরা তাদের বড়দের কথা শুনে চলত, নিয়মকানুনও মানত। ব্রহ্মদৈত্যরা ছিলেন সত্যি আদর্শ স্থানীয়। বয়স্করা ছাড়া ব্রহ্মদৈত্য হওয়া সম্ভব ছিল না। সব ব্রহ্মদৈত্যেরই দাড়ি থাকত। সকলের বয়স বেশি থাকায় দাড়ি হতো সাদা, চুলও সাদাই থাকত। দেখার সৌভাগ্য যাদের হতো বলতো চমৎকার চেহারা। ব্রহ্মদৈত্যরা সাধারণত বিয়ে করতেন না। বিয়ের ব্যাপারে নানা রকম বাধা নিষেধ ছিল। ব্রহ্মদৈত্যদের জন্য ব্রহ্মদেশ থেকে কোণে ভূত আনা হতো। একটা ব্রহ্মদৈত্যর বিয়ে হলে ভূত সমাজে শোরগোল পড়ে যেত, উল্লাসের বন্যা বইত। 15 দিন ধরে ভূতেদের খাওয়া দাওয়া চলত। ওই 15 দিন কোনো রকম বাধা নিষেধ থাকতো না, যে যা খুশি খেত ও পান করত। এই জন্য ভূতেরা যে কোনো ব্রহ্মদৈত্যের বিয়ের জন্য উন্মুক্ত হয়ে থাকত। ভূত কোণে খুঁজতেও তাদের উৎসাহের অন্ত ছিল না। অনেক ভূত আবার খিদিরপুরে গিয়ে জাহাজে উঠে পড়ত, আর প্রথম শ্রেণীর কেবিনে দিব্যি আনন্দে রেঙ্গুন পর্যন্ত চলে যেত। আর আমি যখনকার কথা বলছি, তখন পাসপোর্ট দরকার হতো না ব্রহ্মদেশে যেতে। এখন অবশ্য ব্রহ্মদেশের নাম বদলে গেছে, নাম হয়েছে মায়ানমার। তখনকার দিনের ভূতেদের পাসপোর্ট দরকার হতো না। ব্রিটিশ ভূতেরা গোপনে গোপনে ভূতেদের জন্য ভুতুরে জাহাজ চালাতো। এবারে বলি প্রথমে যা বলেছিলাম। ব্রহ্মদৈত্য দাদা আগে যেমন মাঝে মাঝে গল্প গাছা করতে রাত্রিবেলায় আসতেন, কিন্তু এখন দেখা গেল হঠাৎ কি হলো, তিনি আর আসেন না। শনিবার শনিবার মা খাবার তৈরি করে বেলগাছে রেখে আসতেন। পরদিন দেখা যেত খাদ্য নেই। কিন্তু এখন বেশ কয়েক শনিবার খাবার রাখার পর রবিবার দেখা যেত ঢাকনা দেওয়ার খাবার সব যেরকম ছিল সেই রকমই রয়েছে, কেউ খায়নি। আমাদের বাড়ির বারান্দায় রাতের বেলায় ব্রহ্মদৈত্য দাদা এসে বসতেন, আর কত যে কথা বলে যেতেন তার ঠিক নেই। আমরা সকলেই ব্রহ্মদৈত্য দাদা এলে মজা পেতাম। আমরাও ওর সঙ্গে কথা বলেছি। গলাটা ছিল একটু মিহিগোছের। অন্ধকারে বসে থাকতেন, তাকে দেখাই যেত না। অনেক সময় জানালা দিয়ে দেখবার চেষ্টা করেছি, কিন্তু ওই সাদা চুলদারি আর ধবধবে সাদা পোশাক পরায় অবস্থায় দেখেছি। মুখের আদল কেমন ঠিক মতন বোঝা যেত না। হঠাৎই আসতেন, আবার হঠাৎ করেই মিলিয়ে যেতেন। তবে খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। জীবিত অবস্থায় তিনি ছিলেন ঢাকার একটি কলেজের প্রিন্সিপাল। এমনকি নামটাও ভুলে গেছি তার। এমনই এক সময়ে, অর্থাৎ ব্রহ্মদৈত্য দাদার সঙ্গে দেখা সাক্ষাৎ নেই।
এমন করে চলছে প্রায় 2 মাসের ওপর। একদিন তিনি এসে হাজির হলেন। তিনি বললেন, তিনি জীবিত অবস্থায় ইংরেজি জানতেন খুব ভালো, কিন্তু মৃত্যুর পর ব্রহ্মদৈত্য হওয়ার জন্য তার 2 বার শোধন হয়। এই শোধনের সময় তাদের ইংরেজি ভাষাকে পদ্মার জলে বিসর্জন দিতে হয়। ব্রহ্মদৈত্য সমাজে ইংরেজি ভাষা সম্পূর্ণ অচল। বাংলা কিংবা সংস্কৃত এই দুটি যে কোনো একটি ভাষাই খাঁটি ব্রহ্মদৈত্যদের ভাষা। তবে আজকাল সংস্কৃত ভাষা প্রায় উঠেই গেছে। ব্রহ্মদৈত্যদেরও অনেকে সংস্কৃত ভাষায় কথা বলতে অসুবিধে বোধ করেন। আগে বলা হয়নি, আমার মা ভালোই ইংরেজি জানতেন। ছোট বয়সে তিনি একটি ইংরেজ মেম সাহেবের কাছে ইংলিশ শিখেছিলেন। হঠাৎ এক রাতে ব্রহ্মদৈত্য দাদা এসে বললেন, এ বলটু, ক্ষমা করিস রে, এই এতদিন নানা ব্যাপারে একটু বিবৃত ছিলাম। এখনো অনেক ঝামেলা বাকি আছে, আর ঝামেলার মধ্যে একটি হলো। বলে ব্রহ্মদৈত্য দাদা একটু থামলেন। তারপর বললেন, মানে একটা ঝামেলা থেকে তুই কি উদ্ধার করতে পারবি রে? আমি? আমার মাও অবাক হন। আমি আপনার ঝামেলা থেকে উদ্ধার করব কিরকম ভাবে? ব্রহ্মদৈত্য দাদা বললেন, আমাকে একটু ওই ইংরেজি শিখিয়ে দিবি রে। এই একজনের কাছে আমি এই ABCDটা শিখেছি মোটামুটি, কিন্তু ওই ইংরেজিতে কথা বলাটা শেখাটা দরকার। আমার মা লজ্জা পেলেন, বললেন, কি যে বলেন দাদা, আমি ইংরেজি জানি নাকি? সে 20 বছর আগের কথা। তখন আমার বয়স 4 কি 5। তখন মিস এমিলি বলে একজন গরিব মেম সাহেবকে বাবা মাসে 40 টাকা দিতেন। তিনি সপ্তাহে একদিন আসতেন আর আমাকে ঘন্টাখানেক ইংরেজিতে কথা বলা শেখাতেন। মিস এমিলি দুপুরবেলা আমাদের বাড়িতে মাছের ঝোল দিয়ে ভাত খেতেন, ডাঁটা চিবোতেন আর পান্তা ভাত খেয়ে বলতেন চমৎকার। ওর কাছ থেকেই যা শিখেছিলাম, চর্চার অভাবে সেসবের কিছুই মনে নেই। কিছু মনে করবেন না দাদা। দীর্ঘ নিঃশ্বাস পেলে ব্রহ্মদৈত্য দাদা বললেন, এ ভালো কাউকে না পাওয়া গেলে আমার আর ইংরেজি শেখা হবে না। মা বললেন, আচ্ছা দাদা, আপনি কলকাতায় চলে যান না কেন? সেখানে ভালো ভালো ইংরেজি জানা ভূত পেয়ে যাবেন। ওই সে হবে না। ব্রহ্মদৈত্য দাদা দুঃখের সঙ্গে বললেন, ওদের উচ্চারণ ঠিক মতন হয় না। ওই দেশি ভূতেরা ইংরেজি জানে অনেকেই, কিন্তু উচ্চারণ করতে গেলে নাকি নাক দিয়ে সুর বের করে। মা বললেন, তা বটে, ভূতেদের নাকি ওরকম একটু সুরই হয়। আপনি না হয় একটু এরকম সুরই শিখে নিলেন। একটু শিখলে তো হবে না, আমাকে ওই ভালো করে ইংরেজিটা শিখতে হবে। একটা ব্যাপার আছে বৌমা, সব কথা এখন বলা যাবে না, বলা ঠিকও হবে না, পরে একদিন বলবো। বলেই তিনি হাওয়ায় উড়ে গেলেন। আমরা অবাক হয়ে রইলাম। আবার এসব কথা অন্য কাউকে যে বলবো তারও উপায় নেই। এমনিতেই আমাদের বাড়ির বেশ নিন্দে আছে। এ বাড়ির সঙ্গে ভূতেদের সম্পর্ক আছে, এটা সকলেই জানে। এর প্রতিবাদ করাও যায় না। কথাটা তো মিথ্যে নয়। ব্রহ্মদৈত্য সে তো একজন ভূতই। কয়েকদিন পর আমাদের বাড়িতে হঠাৎ করে একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেল। আমাদের বেলগাছটার কাছে একটা বড় জাম গাছ ছিল। হঠাৎ সকালে উঠে দেখি সেখানে জাম গাছটা নেই, তার জায়গায় আর একটা বেল গাছ। একদিন আমি মাকে বললাম, ও মামা, এই দেখো আমাদের জাম গাছটা নেই, তার জায়গায় একটা বেল গাছ। মা বললেন, সর্বনাশ, সেও কি সম্ভব?
ও চক্রবর্তী বাড়ির বউ, কি হলো বলে গো, দেখে যাও। নিজে কি মাথায় হাত দিয়ে কান্নাকাটি শুরু করলেন। পাড়ার লোক এসে জাম গাছের জায়গায় বেল গাছ থেকে কিরকম যেন ভয় পেয়ে গেলেন। সকলেই চুপচাপ, কিচ্ছু বললেন না, চলে গেলেন। হঠাৎ সেই দিনই বাবাও চলে এলেন। তিনি ঢাকায় সরকারি কাজ করতেন। তা ভালোই হলো, বাবা তো সব দেখে শুনে ভীষণ বিমর্ষ হয়ে পড়লেন। তিনি বললেন, বাবার বাবার দোষে এই সব ব্যাপারটা ঘটছে। তিনি ভালো মনে করে একজন সৎ বন্ধুকে ডেকে এনেছিলেন, কিন্তু এ কি অন্যায়? না বলে এইসব করা ব্রহ্মদত্ত দাদার ভারী অন্যায় হয়েছে। কিন্তু আরে আমরা তো মানুষ, আমরা তো ভূত নই রে বাবা, ব্রহ্মদৈত্য নই। ওহ, এ অসহ্য অসহ্য, আমি এর একটা হেস্তনেস্ত করবই। বাবা ভীষণ রাগী ছিলেন। ব্রহ্মদৈত্য আমাদের বেলগাছে থাকায় প্রথম থেকেই তার আপত্তি ছিল। তিনি দুদিনের ছুটি নিয়ে এসেছিলেন, কিন্তু সেই দিন আরও 10 দিনের ছুটি প্রার্থনা করে টেলিগ্রামে করে পাঠিয়ে দিলেন। তারপর কাকাকে ডেকে পাঠালেন। কাকা কুষ্টিয়ায় কাপড়ের কলে কাজ করতেন, তাকেও ডেকে আনা হলো। বাবা গোয়ালন্দর বিখ্যাত ওঝা ফকিরলাল ভট্টাচার্যকে খবর দিলেন। অনেক পরামর্শ হলো। ফকিরলাল ওঝা বললেন, এ বড় শক্ত কেস। তিনি নানা রকম ভূত নিয়ে কারবার করেছেন, ঠিকই তো, কিন্তু কখনো ব্রহ্মদৈত্য নিয়ে কোনো সমস্যা হয়নি। হবেই বা কেন? ব্রহ্মদৈত্যরা পারলে মানুষের সমস্যার সমাধান করেন। সাত্ত্বিক ব্রহ্মদৈত্যরা পাজি ও বদমাশ ভূতেদের ঠেকিয়েও রাখেন। ফকিরলাল ওঝা বললেন, এরকম অলক্ষণে কথা তো তিনি জীবনে শোনেনি, দেখেননি। তারপর যখন শুনলেন আমাদের ব্রহ্মদৈত্য দাদা ইংরেজি শেখার চেষ্টা করছেন, তখন তিনি আরো হতবুদ্ধি হয়ে গেলেন। বললেন, মনে হচ্ছে ব্রহ্মদৈত্যর মাথাটি কি গেছে? যাই হোক, ফকিরলাল ওঝা সাংঘাতিক ভাষায় চিঠি লিখে ব্রহ্মদৈত্য দাদার পালকির সামনে রেখে দিলেন। আমার ঠাকুরদার আমল থেকেই বেলগাছে একটা পালকি এনে ব্রহ্মদৈত্য দাদাকে উপহার দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল, ব্রহ্মদৈত্য দাদা এলেই যেন একবার ফকিরলালের সঙ্গে দেখা করে। সন্ধ্যার পর রাত ঘনিয়ে এলো। অনেকেই বাড়িতে রাত জেগে গেলেন, ব্রহ্মদৈত্য এলেন না। রাতে বেলগাছে কিসের আওয়াজ হলো। সে আওয়াজে কান্না দিয়ে সবাই ঘুমিয়ে পড়ল। দুদিন পর তারা মুখ শুকনো করে এসে জানালো, কোনো খবর নেই। সম্ভবত ব্রহ্মদৈত্য দাদা এই দেশেই নেই। তাহলে কি ব্রহ্মদৈত্য দাদাকে অন্য কোনো ব্রহ্মদৈত্য কিংবা অপদেবতা নিশ্চিহ্ন করে দিল? নইলে ওস্তাদ 2 বেগার ভূত ব্রহ্মদৈত্য দাদাকে খুঁজে পাবে নাই বা কেন? ফকিরালাল ভট্টাচার্য নাম করা ওঝা, উনি সমস্ত খবর সংগ্রহ করতে পারেন, তার শক্তি অসীম। তার তবে ভূতেরা বেগার খাটার কত সাদাসাদি করে, কত উমেদারি করে ফকিরালালের কাছে বেগার খাটে সেসব ভূত, তাদেরও কত খাতির। অথচ ব্রহ্মদৈত্য দাদা কোথায় গেলেন, তার কি হলো, তা ফকিরালাল ওঝা বলতেই পারলেন না, আন্দাজও করতে পারলেন না। তিনি শেষ পর্যন্ত বললেন, আগে আমি হার স্বীকার করলাম, আমি কালকেই চলে যাব। আমরা খুবই মনমরা হয়ে পড়লাম। গ্রামের মধ্যে আর থাকা যায় না। আমার বয়সের বন্ধুরা
আমার সঙ্গে খেলে না, আমাদের বাড়িতে কেউ বেড়াতেও আসে না, এক ঘরে হয়ে থাকার মতো অবস্থা। বাবা বললেন, এরকম অবস্থায় এই গ্রামে আর থাকা চলে না। উনি বললেন, ঢাকায় একটা বাড়ি ভাড়া করে গ্রাম ছেড়ে চলে যাব। শুনে আমাদের সকলেরই মন খারাপ হয়ে গেল। শেষ চেষ্টা হিসেবে ফকিরালাল একটা ছোট যজ্ঞ করলেন। সেই যজ্ঞের আগুনে যে কত রকম জিনিস পুড়িয়ে শেষ করা হলো তার হিসেব করা অসম্ভব। আশাওড়ার পাতা, তল্লা বাঁশের সরু আর লম্বা কঞ্চি, আদা গাছের শুকনো পাতা, গাঁজা গাছের শিকড়, নিম গাছের ছাল, হরিতকি শুকনো, রুদ্রাক্ষ গাছের ছাল। আমাদের বাড়িতে একটা প্রকাণ্ড রুদ্রাক্ষ গাছ ছিল। এছাড়াও পুঁটি মাছের 16টা মাথা, মোরলা মাছের 21টা লেজ, এইসব। এছাড়াও আরও 2-4 ডজন জিনিস। তার সঙ্গে কত সুরে মন্ত্রপাঠ, তার মানে আমার জানা নেই। আমরা বাড়িতে ছিলাম বলেই আমাদের সকলেরই উপবাস করে থাকতে হয়েছিল। আমি একেবারে উপবাস করে থাকতে পারি না বলে রান্নাঘরে গিয়ে পোড়া ছোলার ডাল আর পান্তা ভাত খানিকটা গপ গপ করে খেয়ে উঠে উপোস করতে পেরেছিলাম। তাও বিকেল আর সন্ধ্যাবেলায় ভীষণ খিদে পেলেও আর খাওয়ার চেষ্টা করিনি। যাই হোক, আমার মনে হচ্ছিল হয়তো আমার ওই পান্তা ভাত আর ছোলা পোড়ার ডাল খাওয়াতেই ব্রহ্মদৈত্য দাদাকে যজ্ঞ করে আনা যাচ্ছে না। আমি প্রায় রাত 12:30 পর্যন্ত জেগেছিলাম, কিন্তু তারপর ক্লান্তিতে আর অবসাদে ঘুমিয়ে পড়লাম। এরপর কি হয়েছে জানতাম না। পরদিন খুব ভোরে ঘুম ভাঙিয়ে আমাকে খাইয়ে দেওয়া হলো। যা শোনা গেল তা যেমন অদ্ভুত তেমনি অভাবনীয়। ব্রহ্মদৈত্য দাদা কাল রাতে এসেছিলেন, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। ফকিরালাল ভট্টাচার্য সকালের ট্রেনেই চলে গেছে। তার সঙ্গে আমার আর দেখা হয়নি, তবে তিনি আমাদের ভারী উপকার করেছিলেন সেবার। ব্রহ্মদৈত্য দাদাকে কয়েকজন বাজে প্রকৃতির ভূত ভুলিয়ে ভালিয়ে একটা বিয়ের ব্যবস্থা করেছিল। ব্রহ্মদৈত্য দাদা কিছুতেই রাজি হননি প্রথমে, কিন্তু শেষে বদ ভূতেদের কথায় ভুলে কথা দিয়েছিলেন। ব্রহ্মদৈত্য দাদা কলকাতায় গিয়ে ভূতুরের জাহাজে করে দুবার রেঙ্গুনে গিয়ে মেয়েও দেখে এসেছে। বেশ চমৎকার কালো কুচকুচে পেতনি, ব্যবহারও চমৎকার। কিন্তু অসুবিধে হলো, সেটা হলো কেমন একটা মেম ভূত। খাঁটি ব্রিটিশ সাহেব ছিলেন তার স্বামী। ওকে রেঙ্গুনে ফেলে তার স্বামী কোথায় পালিয়ে যান, তারপর থেকে শোকে দুঃখে তার মৃত্যু হয়। মৃত্যুর পর সদ্গতি না হওয়ায় তিনি পেতনি হয়ে রেঙ্গুনের একটি পুরনো বাড়িতেই একা ছিলেন। কাউকে ভয় দেখাতেন না। চরিত্র ভারী চমৎকার ছিল। ব্রহ্মদৈত্য দাদার কয়েকজন শিষ্য ভুতুরে জাহাজে করে ব্রহ্মদেশে যান। ব্রহ্মদৈত্য ছাড়া ওই ব্রহ্মদেশে অন্য কোনো রকম ভূতের যাওয়া ছিল নিষেধ। কিন্তু আগেই বলেছি, ব্রহ্মদেশে বেআইনিভাবে যাতায়াত করার মতো ভূতের অভাবও ছিল না, যেমনটা আমাদের এখনকার সমাজে হচ্ছে। ব্রহ্মদেশ ছিল চ্যাংড়া ভূতেদের ভারী আমোদের স্থান। তারা সেখানে ফুর্তি করতে যেত, যেমন এখনকার সময় তোমরা নাইট ক্লাবে যাও, বারে যাও, পার্কে যাও। হ্যাঁ, ঠিক সেরকমই। রাশি রাশি দুধ আর শুটকি মাছের সমারোহ ছিল ব্রহ্মদেশে। এটার বিস্তারিত আর নিশ্চয়ই তোমাদের বলতে লাগবে না। ব্রহ্মদেশের ব্রহ্মদৈত্যরা সকলেই একটু প্রগতিশীল বলে খ্যাত ছিল। ওদের মধ্যে এটা খাবে না ওটা খাবে না এমন কোনো বাধা নিষেধ ছিল না। এমনকি ইলিশ শুটকি সমস্ত পৃথিবীর ব্রহ্মদৈত্যদের কাছে অগ্রহণীয় ছিল।
সেই ইলিশ শুটকি ব্রহ্মদেশের ভূতাঞ্চলে ঢেলে বিক্রি হতো। সেগুলো সব চট্টগ্রাম বন্দর থেকে বড় বড় নৌকায় গোপনে চালান যেত। তা আমাদের ব্রহ্মদৈত্য দাদার দুই ভক্ত ভূত ব্রহ্মদেশে ফুর্তি করতে গিয়েছিল। তা সেই সময়ে তাদের সঙ্গে সেই মেমভূতের এক ভাইয়ের দেখা হয়। মেম সাহেবের নাম ছিল ম্যাটিন্ডা, তার ভাইয়ের নাম ছিল হ্যারিস। সে ইংল্যান্ডের একটা হানা বাড়িতে থাকত। বছরে একবার আসতো দিদিকে দেখতে। তা এক দুধের দোকানে যখন দুধ খেয়ে খেয়ে সকলে প্রায় বেহুশ, তখন হ্যারিসের সঙ্গে ব্রহ্মদৈত্যের দুই ভক্তর খুব ভাব হয়ে উঠল। সাহেবভূত হ্যারিস জীবনে প্রথম ইলিশ শুটকি খেয়ে এমন মুগ্ধ হলো যে ওই ভূতদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে বসল। হ্যারিস ছিল ব্যবসাদার ভূত। সঙ্গে সঙ্গে স্থির করলো ইলিশ শুটকি নিয়ে সে ইংল্যান্ডে চালান দেবে। ওখানে ইলিশ শুটকির চাহিদা বাড়লে লাখ লাখ পাউন্ড লাভ হবে। সাহেব ভূত ইলিশ চালানের বন্দোবস্ত করে ফেলল, বিরাট কারবার ফেদে বসল। এই সময় হ্যারিস একটা সৎ এবং বিশ্বাসী ভূতকে ভারতের এজেন্ট নিয়োগ করতে চাইল। তখন ব্রহ্মদৈত্য দাদার ভক্তরা দুটো কাজ করল। এক, ব্রহ্মদৈত্য দাদাকে ভারত আর ব্রহ্মদেশের এজেন্ট নিয়োগ করল, আর প্রস্তাব করল ম্যাটিন্ডাকে ব্রহ্মদৈত্য দাদার সঙ্গে বিয়ে দিতে। প্রথম প্রস্তাবে রাজি হলেও ব্রহ্মদৈত্য দাদা কিছুতেই বিয়ে করতে চাইলেন না। এমনিতে তার বিয়েতে আপত্তি ছিল না, কিন্তু মেম সাহেবকে বিয়ের কথা শুনেই ব্রহ্মদৈত্য দাদা খুব ঘাবড়ে গেলেন। বললেন, ওরে বাবা, সে ভয়ানক কথা। মেমেরা তো ইংরেজিতে কথা কয়, আর ব্রহ্মদৈত্য হবার পর থেকে তো ইংরাজি আমি ভুলে গেছি। ম্যাটিন্ডার সঙ্গে একবার রেঙ্গুনে দেখাও করিয়ে দেওয়া হলো। ভক্তরা দোভাষীর ব্যবস্থা করল। দুজনের মধ্যেই মনের মিল হলো। কিন্তু আর যাই হোক, দোষভাষীর মাধ্যমে আর ঘরকন্যা করা যায় না। সে কারণে ব্রহ্মদৈত্য দাদা আমার মায়ের কাছে ইংরেজি শিখবেন বলেছিলেন। মেম বউকে নিয়ে কোথায় তুলবেন, এই সমস্যার সমাধান করেই দিয়েছিল তার দুই ভক্ত ভূত আর ম্যাটিন্ডার ভাই হ্যারিস। তারা রাতারাতি আমাদের জাম গাছটি উপড়ে দিয়েছিল, আর তার উপর বানিয়ে দিয়েছিল বার্মার ভ্যাল সেগুন গাছ দিয়ে তৈরি দুই কামরার আধুনিক ফ্ল্যাট। তারা ভুলেই গিয়েছিল যে এর ফলে আমাদের কত রকম সমস্যা সৃষ্টি হবে। এই হলো ব্যাপার। ব্রহ্মদৈত্য দাদার বিয়ে হয়। এর মাস দুয়েক পর এক আমাবস্যার রাতে 15 দিন ধরে নানা রকম ফুর্তি হয়, হই হুল্লাস হয়। ওই সময় বাড়ি ছেড়ে চলে যাই পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি। শুনলাম নাকি আবার ডিজেও বাজছিল। এই গরু মোষের চামড়া দিয়ে ঢোল বানিয়ে কঙ্কালের হাড় দিয়ে দুম দাঁড়া পিটিয়ে জোর আনন্দ ফুর্তি হয়েছে। এই 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 ওকে ইলিশ পচাটা দে রে। আহা, কি হচ্ছে নাকি? আরে টিকটিকির মাথাগুলো দে না ওকে ওখানে। ও দাদা, বলছি শোনো না, এই আমাকে একটুখানি কই আসলা চচ্চড়িটা দেবেন? এই ওদিকটা ওদিকটা ওদিকটা, ওই অনেক লোক আছে ওখানটায়। ওকে একটু দে তো, ওই টিকটিকির চচ্চড়িটা একটু দে ওকে। বলছি দাদা, 15 দিন ধরে খাবো। এর সাথে যদি একটুখানি মাকড়সা চচ্চড়ি পাওয়া যেত, দারুণ খেতাম। ও মাকড়সা চচ্চড়ি লাগবে? এই এই ওকে একটু মাকড়সা চচ্চড়ি, এর ঠ্যাংগুলো দে ভালো করে, লেগ পিস গুলো দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেগ পিস খাও 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 খাও। দারুণ খেতে কর্তা মশাই। 15 দিন পর ফিরে এসে দেখি আমাদের বাড়িটা চমৎকারভাবে তৈরি করে দিয়েছে কারা। ভালো ভালো সেগুন কাঠের দেওয়াল। আগে ছিল মাটির মেঝে, এখন দেখলাম সিমেন্টের মেঝে। বেলগাছ থেকে পালকি উধাও। যে নতুন বেলগাছে 2 কামরার ফ্ল্যাট বানানো হয়েছিল সেই বেলগাছটা নেই। তার জায়গায় সেই পুরনো জাম গাছটা এসে গেছে। এরপর ব্রহ্মদৈত্য দেখা আমরা একবারই পেয়েছিলাম।
আর বছরখানেক পর তিনি ইংরেজিতে চমৎকার কথা বলতে শিখে গেলেন। বললেন বেশ সুখে আছেন তিনি, আর এখন তিনি স্থায়ীভাবে রেঙ্গুনে রয়েছেন, ভারী মজায় আছেন। আমাদের কষ্ট দেওয়ার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করে গেলেন, আর আমাদের জন্য নানান উপহার নিয়ে এসেছিলেন। খুব ভালো ইলিশ শুটকি তো ছিলই, আর ছিল নানা রকমের শৌখিন জিনিস। আর বাবার জন্য এনেছিলেন 2000 টাকা। এরপর আর ব্রহ্মদৈত্য দাদা দেখা পায়নি অনেক বছর। সত্যি এককালে ব্রহ্মদৈত্যরা অনেক অনেক মহৎ চরিত্রের ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। যদিও তিনি শেষের দিকে একটু লোভী হয়ে পড়েছিলেন, ইলিশ শুটকির প্রতি দুর্বলতা হয়েছিল, অর্থলোভও প্রকট হয়েছিল, কিন্তু তিনি আমাদের কোনো ক্ষতি করেননি, বলাই বাহুল্য করতে চাননি। এই ঘটনার পর থেকে আমাদের বাড়ির সম্পর্কে যে ভুতুড়ের বদনাম ছিল সেটাও চলে গেছে।